কি হলো? শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? আরে একটু রিপ্লাই টিপ্লাই দাও। শুনতে পেলে একটু রিপ্লাই দাও। স্যার শুনতে পাচ্ছি বা কিছু একটা বলো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো 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 হ্যালো। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। এত বলবা না? মাঝে মাঝে তো ঝামেলা করো তো এগুলা। ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, তো এই যে তোমার টেবিল, এখান থেকে এমসিকিউ মাস্ট আসবে, আসবেই। আসবেই, কোনো মানে ঝামেলা ছাড়া আসবে। যাই হোক, যা বলছিলাম। হুম, কলরে ভাগ করছে অ্যারোসল, ফোম, জেল, ইমালশন, সল। পাঁচটায় পড়বা। অ্যারোসল কি? বিস্তারিত কণা, কঠিন, মাধ্যম গ্যাস, তরল, মাধ্যম গ্যাস মানে গ্যাস মাধ্যমে কঠিন বা তরল দুটাই বিস্তারিত হতে পারে। যেমন ধোঁয়া, ফগ মানে কুয়াশা বা মেঘ, সবগুলাই এর মধ্যে পড়বে। ফোম, এটা একটা ভাগ, গ্যাস, তরলের মধ্যে গ্যাস। পাকানো ক্রিম, হুইপ ক্রিম, যারা কফি টফি খাও, কফি, ল্যাটে, মোকা এগুলো খাও, তারা জানো এই হুইপ ক্রিম দেওয়া হয়, এটা তরলের মধ্যে গ্যাসের একটা কলয়েড। জেল, কঠিন তরল, জেলি, পনির, দই, জুতার কালি ইত্যাদি। ইমালশন, তরল মাধ্যমে তরল, তরল মাধ্যমে কঠিন, সরি উল্টা বলছি, মানে তরল মাধ্যমে তরল আর কঠিন মাধ্যমে তরল। দুই ক্ষেত্রেই কণাগুলো তরল, মাধ্যমগুলো চেঞ্জ হবে। যেমন তরল মাধ্যমে তরল হলে দুধ, শ্যাম্পু, ক্রিম, আর কঠিন মাধ্যমে তরল হলে বাটার। সেটা মনে রাখবা। সল, তরল মাধ্যমে কঠিন, তরল মাধ্যমে কঠিন, মিল্ক, ম্যাগনেসিয়া বা পেইন বা পুস্তক, এগুলো মনে রাখবা। এই সবটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তো এগুলো তুমি জাস্ট দেখে নিতে পারো। মূল ফোকাস থাকবে এই বক্সে। এখান থেকে এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে কোনো রকম ডাউট ছাড়া। আশা করি পাঠটা বুঝতে পেরেছো। এই কি হলো? ও আচ্ছা, ওটা পড়ে দেবো না, সমস্যা নেই। আমাদের বই কই? আরে এদিকে আয়। মুশকিল হয়ে গেল। ঠিক আছে। সাসপেনশন, সাসপেনশন এটা আমি আর আলাদা করে লিখছি না, সংজ্ঞাটা দেখে নাও। আমি কোয়াগুলেশন চলে যাবো, এটা ইম্পর্টেন্ট। সাসপেনশন হলো অসমসত্তীয় মিশ্রণের দ্বিতীয় উদাহরণ। সংজ্ঞা দেখবা, যে অবস্থায় তরল মাধ্যমে সর্বত্র বিরাজমান সূক্ষ্মতম কণাগুলোর আকারের ব্যাস কলেট কণার থেকে বড় হয়, অর্থাৎ প্রসারণ বড় হয়, তখন থেকে আবার সাসপেনশন। সাসপেনশন হয় কেন সেটা হচ্ছে মূল পয়েন্ট। ব্যাখ্যা করতে বলা হয়, বলবো যে কণাগুলো তলার থেকে বড়। বাট সাসপেনশন হয় কেন? হয় হচ্ছে কোয়াগুলেশনের জন্য। সো আমরা মূল ফোকাস হবে কোয়াগুলেশন। সাসপেনশন পড়বো, সংজ্ঞাটা পড়বো, কিন্তু মূল ফোকাস থাকবে কোয়াগুলেশনে। আমি একটু বড় করে নেওয়া যায় কিনা? ঠিক আছে, এটুকুই হবে। আচ্ছা, আহ, okay, things, আচ্ছা, হবে না হবে? দেখো, কোয়াগুলেশন হলো একটি রাসায়নিক বা যান্ত্রিক প্রক্রিয়া, এটা সংজ্ঞাটা ভালো মনে রাখবা, আসতে পারে। কোয়াগুলেশন হলো একটি রাসায়নিক বা যান্ত্রিক প্রক্রিয়া যাতে কলয়েডের বিস্তরণ মাধ্যমে বিস্তারিত অবস্থায় থাকা কণা বা কলয়েড কণাগুলো পিণ্ডীভূত, মানে একীভূত, বাংলায় বললে একীভূত বলবা।
একীভূত হয়ে মাধ্যমের তলদেশ অথবা উপর ভেসে ওঠে। যেমন দুধে অ্যাসিড যোগ করলে কণা, যেমন চর্বি প্রোটিন গুচ্ছবদ্ধ হয়ে দই তৈরি করে। এতে দুধের প্রোটিন অণুগুলো মধ্যস্থ আন্তঃকণা বল H+ আয়নের প্রভাবে বিনষ্ট হয় পরে প্রোটিন অণুগুলো প্রসারযুক্ত হয়ে পীঠীভূত হয় এবং উপরে ভেসে ওঠে। আবার নিচে জমা হয় মিল্ক ও ম্যাগনেসিয়া, নিচে জমা হয়। সংজ্ঞা দুইভাবে দেওয়া আছে, যে সংজ্ঞা তুমি এইটাও দিতে পারো, উপরেরটাও পরেরটাও পারো। যে বল দ্বারা কলেট সিস্টেমে বিস্তরণের মাধ্যমে বিস্তারিত কণা সুস্থিত থাকে, সে বলকে বিনষ্ট করে কলেট সিস্টেমকে অস্থিত করার মাধ্যমে কলেট কণাগুলো গুচ্ছ আকারে পৃথক করার প্রক্রিয়াকে কোয়াগুলেশন বলা হয়। এই সংজ্ঞাটা মনে রাখবা। এখন ক্যাটায়নিক কোয়াগুলেন্ট, প্রশ্ন হচ্ছে এটা করে কে? করে হচ্ছে কোয়াগুলেন্ট। কোয়াগুলেন্ট গুলো এই বলগুলোকে বিনষ্ট করে, বলা হয় কোয়াগুলেন্ট। একটা হচ্ছে ক্যাটায়নিক কোয়াগুলেন্ট, আরেকটা হচ্ছে অ্যানায়নিক, নাকি না ক্যাটায়নিক একটা দেওয়া আছে। সো ক্যাটায়নিক কণাগুলো ধনাত্মক বিদ্যুৎ চার্জ যোগান দিয়ে কোলেট কণাগুলো সুস্থিত ঋণাত্মক চার্জ যেটা পটেনশিয়ালকে হ্রাস করে দেয়, ফলে কোলেট কণাগুলো আকৃষ্ট হয়ে গুচ্ছ অণু তৈরি করে পিণ্ডে পরিণত হয়। এই প্রক্রিয়াতে দই তৈরি হয়। সেই পুরো প্রক্রিয়াটা মনে রাখতে হবে। নাম্বার 1, কলয়েড কণাগুলো সূক্ষ্ম অবস্থার কারণে বিস্তারণ মাধ্যমে আন্তঃকণা বল, যেমন আয়ন ডাইপোল বল দ্বারা সূচিত থাকে। সল জাতীয় অথবা অধাতব ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জযুক্ত কলয়েড কণাগুলো পরস্পর বিকর্ষণ করে নির্দিষ্ট ব্যবধানে থাকে। কিন্তু তড়িৎ বিশ্লেষণ সংস্পর্শে বিপরীত চার্জযুক্ত আয়ন কলয়েড কণাগুলো চার্জ হ্রাস করে দেয়, তখন কলয়েড কণাগুলো মধ্যস্থ বিকর্ষণ বল কিছু থাকে না, কণাগুলো জমাট বাঁধে, আকারে বড় হয়, তখন কোয়াগুলেশন ঘটে। সো পুরো প্রক্রিয়ার ব্যাখ্যা হচ্ছে এটা। এটা যদি প্রশ্ন করা আসে, এটা তোমার গতে আসতে পারে, বুঝে লিখবা। কমই আসে, বাট আসলে তুমি লিখতে পারো। এবার দিছিল তোমাদের এইটাতে এইটুকু তোমার লেখা লাগতো, পরীক্ষা যা দিছিল এটা এটা লেখা লাগতো আর কি। যারা লিখছো মার্ক পাবা, আর না লিখলে মার্কও পাবা। আচ্ছা, এরপর আসো প্রক্রিয়াতে যাই। আমার এটা প্রয়োজন নাই, আমার এইটুকু হলেই চলবে, আমার এইটুকু হলেই চলবে, কিন্তু সবটা লাগবে না। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আরে, এইটুকু ভুল করে দিই। কলয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন অথবা অ্যানায়ন কোয়াগুলেশনে কাজ করে। কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জ সংখ্যা সমানুপাতিক, অর্থাৎ কোয়াগুলেন্টের আয়নের চার্জ যত বাড়ে ক্ষমতা তত বাড়ে। যেমন ঋণাত্মক কলয়েড কণার কোয়াগুলেশন যদি ক্যাটায়ন L3+ বা Fe3+ এর বেশি হবে। সাধারণ অবস্থায় কোয়াগুলেন্ট ক্যাটায়ন হিসেবে ইউজ করা হয়, যেমন Al3+, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বা Fe3+, যেমন FeCl3 বা FeSO4। অ্যানোড হিসেবে ফসফেট, সালফেট বা সিএলও ইউজ করা হয়। ফসফেট সালফেট ধরে লাগে, সিএল থাকতে পারে। দেখো কোনটার কেমন ক্ষমতা, অ্যালুমিনিয়াম বেশি, বেরিয়াম কম, সোডিয়ামের কম। আর অ্যানোনের ক্ষেত্রে এফিসিএন সিএন মাইনাসের Cn3+, এই পুরোটা এটা পুরোটা কিন্তু আয়ন, এটার বেশি, ডাইক্রোমেটের একটু কম, স্টারট কম, C2O4 বা অক্সালেট কম, জেন ব্রোমের বেশি। সো তোমার এইগুলো একটু ইনফো হিসেবে মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে, না আসতে পারে, এটা লেখার চেষ্টা করবা। আমি সামনে আগে যাচ্ছি, এটা বেশি সময় নষ্ট করে ফেলতেছি কলয়েড নিয়ে। ওকে, এখন আসো বাটার। হুম, দুধের শতকরা সংযোগ। এখান থেকে এমসিকিউ করার সম্ভাবনা আছে পুরোটা থেকে। আমি এটা কিভাবে পড়াবো বলো দেখি। এক কাজ করো, এটা তোমরা তোমাদের বইয়ে এই পার্টটা দাগায় নিবা, ক্লাস শেষে করে যখন দিব এই পার্টটা সুন্দর করে দাগায় নিবা। আমি তারপরে ওটা তোমার ওই ইয়েতে নিয়ে যাচ্ছি, রাখতেছি এখানে, এটা দাগায় নিবা, এমসিকিউর জন্য মাস্ট পড়বা। আমি এটা বেশি আর ব্যাখ্যায় যাব না, কারণ এক জিনিস পড়াতে পড়াতে হাঁপায় যাচ্ছে আমি। না আছে ম্যাথ, না আছে কিছু, খালি বকবক করছি তখন থেকে।
সেটা তো ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে। এটা দিয়ে রাখলাম, এটা অবশ্যই। আরে, তো অনেক বড় রে। ঠিক আছে। যেখানে যেখানে দাগ দেওয়া সেখানে সেখানে তোমরাও বইটা খুলে তাকায় নিবা। অবশ্যই বইটা খুলে দেখাই নিবা, পজ করবা, দেখাই নিবা। আমি আর বেশি পড়া লাভ নাই। তাপমাত্রা, ল্যাক্টোমিটার, দেন তোমার হচ্ছে গিয়ে আপেক্ষিক গুরুত্ব, পিএইচ এর মান, কত পার্সেন্ট চর্বি, কত পার্সেন্ট ফ্যাট, সবই দেওয়া আছে। এই জায়গাটা পজ করবা, করে দেখাই নিবা। এটা পড়াতে গেলে আমি শেষ করতে পারবো না। এই যে আমার বক্স, এই বক্সটাও লাগবে, বক্সটা নিয়ে যাচ্ছি আমি। এটাও মনে করো তোমরা করে রাখবা, লাগবে। এই দুইটা, মানে এই পেজটা পজ করবা, করে বইটা খুলবা, খুলে দাগাবা, লাল বা নীল কালির দাগাবা। এবার গুলো আমার পরীক্ষায় এমসিকিউ তে আসবে বা সম্ভাবনা আছে। এটা এমসিকিউ তে আসতে পারে, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। কথা বুঝতে পারছো? ওকে। নেক্সট, দুধ থেকে মাখন। যেটা শেষ করে দেবো, আপনার পারবো না, নতুন পাশে। দুধ থেকে মাখন মনে হয় এটা অনেক বড় তো। এটা মেবি গাইড থেকে পড়লে ভালো হয় রে। এটা বেশ ভালো বড় দেওয়া আছে। আমি এটা পড়ায় দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করো। এটা অনেক বড়, অনেক বেশি। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। তো কাজ হলো দুধের শীতলীকরণ বা রেফ্রিজারেশন। কাঁচা দুধকে পরিষ্কার করে পরিষ্কার পাত্রে নিয়ে কমপক্ষে একদিন ঠান্ডা করতে হবে, এতে করে উপরে ক্রিম বা সর ভেসে উঠবে। হাতা বা টিপার দিয়ে আলাদা করতে হবে। এরপর হচ্ছে মন্থন বা কোয়াগুলেশন। এরপরে হস্তচালিত মেশিন বা মেশিন, যেগুলো মেশিন দিয়েই আমি এটাকে মানে ঘুরা, মানে কি করবো, ঘুরাবো আর কি। ঘুরালে কি হবে, ফেনা উপর দিকে মানে ফেনাগুলো জমা হবে, বা আমার যেগুলো কঠিন বস্তু আছে যেমন চর্বি অথবা প্রোটিন, সেগুলো জমা হবে, পানি উপরে জমা হবে। এই এই প্রক্রিয়ায় সমস্ত চর্বি কণাকে কোয়াগুলেশন বা জমাবদ্ধ করে ঢেলা পরিণত করা হয়। বেশি ধাক্কা দিয়ে কিছু ঢেলা নিচে চলে যায়, অধিকাংশ ঢেলা পানি ভাসানো অবস্থা থাকে। ঢেলাগুলো হাতা দ্বারা আলাদা করে নেওয়া হয়। জলীয় অংশ বা ঘোল পৃথক হয়ে বের হয়ে আসে। এখন ওই ঢেলা, আমার ঢেলাগুলো নিয়ে পরের কাজ। দুধকে ক্রিম মেশিন দিয়ে সেন্ট্রিফিউগাল বা কেন্দ্রমুখী চক্রাকারে আলোচিত করে দুধের সমস্ত চর্বি কণাকে ক্রিম রূপে জলীয় দ্রবণ বা ঘোল থেকে আলাদা করার প্রক্রিয়া দুধ মন্থন বলে। এই সংজ্ঞাটা, এটা পুরো রাখবে সংজ্ঞাটা, এটা পড়বা। ঘোলের মধ্যে কি থাকে, ল্যাক্টো অ্যালবুমিন, ল্যাক্টোগ্লুমিন থাকে বা হোমিওপ্যাথিন থাকে। এই আসতে ক্রিমের মিশ্রণ বা বাস্তবায়ন। স্টিলের পাত্রে ওই ক্রিম নিয়ে 60 থেকে 70 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট উত্তপ্ত করা হয়। এর চেয়ে তাপমাত্রা বেশি হলে মাখন স্বাদ নষ্ট হবে। এতে করে কি হবে, অতিরিক্ত পানি বা বাতাস দূর হবে এবং বাস্তুরিত ক্রিম ব্যাকটেরিয়া মুক্ত হবে। পরে দুধের বাষ্পীভূত ক্রিমকে 10 থেকে 12 ঘন্টা রাখলে চর্বি আকস্মিকভাবে ছোট দানা বা বাটার কণা, বাটার ক্লাস তৈরি করে। ঠান্ডা করলে ক্লাস তৈরি করবে। একে বলে ক্রিমের এজিং, এটাও ভালো একটা সংজ্ঞা। মাখন মন্থন। আহ এজিং ক্রিমকে উচ্চ তাপমাত্রা যেমন 9 থেকে 11 তাপমাত্রায় রেখে যান্ত্রিক পদ্ধতিতে আলোকিত করলে বাটার ক্লাস চর্বি সম্পূর্ণভাবে একত্রিত করার প্রক্রিয়া বাটার টার্নিং বা মন্থন প্রক্রিয়া বলে। প্রক্রিয়াটা একটু দেখো। বাটার টার্নিং মেশিনে 40 থেকে 50% অংশ এজিং বা ক্রিম দ্বারা পূর্ণ করা হয়। মেশিনের ভেতরে ক্রিমকে কেন্দ্রমুখী আলোড়নের দ্বারা মেশিনকে প্রথম 5 মিনিট প্রতি সেকেন্ড প্রতি মিনিটে 25 থেকে 50 মিনিট ঘোরানো হয়। এরূপ ঘূর্ণনের ফলে চর্বি কণার চারিদিকে থাকা ইউপ্রোটিন আবরণটি ভেঙে যায়। আবরণটি চর্বি কণাগুলো পরস্পর থেকে দূরে রাখে। আবরণ ভাঙনের ফলে চর্বি কণাগুলো সংবদ্ধ হয়ে বড় আকারের বাটার কণা সৃষ্টি করে। মোটামুটি এটুকু শেষ। এরপরে এই পরিমাণ বাটার কণা, যে পরিমাণ বাটার মিল্ক বের হয়েছে সে পরিমাণ বরফ শীতল পানি যোগ করে 5 মিনিট যাবত প্রতি মিনিটে 10 থেকে 15 বার হাড়ে ঘোরানো হয়। এতে করে মিল্ক মুক্ত বাটার বা মাখন পাওয়া যায়। মানে যদি কোনো দুধ থেকেও থাকে, সেটা এখান থেকে আলাদা হয়ে যাবে। এ হলো গিয়ে আমার, তোমার মন্থন বলতে পারো। একটু দাঁড়াও তো, কোথায়? ওকে।
লবণ প্রয়োগ। লবণ দেওয়া মূলত স্বাদের জন্য, মানে যেন স্বাদ ভালো পাওয়া যায়, লবণ দেওয়া হয়। শেষ হচ্ছে কি আমি উৎপাদিত মাখনকে আকৃতি দেবো দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক ফয়েল বা গ্রিস প্রুফে বাজার করবো, এবং এগুলোকে আমি সংরক্ষণ করবো ফ্রিজে যেন ভালো থাকে। মাখনের খাদ্যমান আন্তর্জাতিক খাদ্য অনুসারে মাখনে এত পার্সেন্ট, এটা এমসিকিউর জন্য, এত পার্সেন্ট চর্বি থাকা উচিত, এর বাইরে এত পার্সেন্ট পানি, এত পার্সেন্ট লবণ থাকতে পারে। খাদ্যমান মোটামুটি 730 কিলো। পানীয়করণ, লাস্ট পয়েন্ট। বাণিজ্যিক বাটার ও মাখনে এত পার্সেন্ট দুধ, এত পার্সেন্ট পানি, এত পার্সেন্ট প্রোটিন থাকে এবং লবণ থাকে। মাখনের স্বাদের জন্য এগুলো পানি থাকা প্রয়োজন। প্রকৃতপক্ষে পানির অসংখ্য অতি ক্ষুদ্র গুচ্ছ অণু মাখনের চুলের মধ্যে ছড়িয়ে থাকে। অর্থাৎ রাসায়নিক ভাবে মাখন হলো কঠিন বিস্তরণের মাধ্যমে চর্বিতে মিশ্রিত অসংখ্য গুচ্ছ কণা পানি, একটি ইমালশন পড়ছিলাম আগে। এই কারণে ওই পরিমাণ পানি থাকা সত্ত্বেও মাখনকে শুষ্ক মনে হয়। যখন মাখনের মধ্যে পানি পরিমাণ 720 বিষয়, তখন অধিক পানি, দুগ্ধ, প্রোটিন বা ল্যাকটোজ মাখনকে পথশূন্য করে ফেলতে পারে। মাখন গন্ধ বের হয়। আমার কাছে মাখন পানির মতো করতে হবে। কিভাবে করবো? পরিষ্কার পানিতে মাখনের পুনঃ পুনঃ ধৌতকরণ এবং চাপ প্রয়োগে দলাকর বা ঢেলাকর, মানে মাখনের ভিতরে যে পানি থাকে সেগুলো সরাই করতে হবে চাপ প্রয়োগ করে। এরপর থেকে মাখনের দলাকে পাতলা কাপড়ে জড়িয়ে পোড়া বাটিতে নেওয়া হয়। এই পরিষ্কার পানিতে নেড়ে নেড়ে ওই মাখন দলাকে বারবার চাপ দিয়ে প্রোটিন ও ল্যাকটোজ যুক্ত পানিকে বের করতে হয়। তখন ওই মাখন ধোয়া পানি ঘোলা হয়। এটা বারবার করে দেখতে হবে যে ঘোলা হওয়া যখন বন্ধ হবে, বুঝতে হবে যে পানি বের হয়ে গেছে। এক পর্যায়ে মাখন দলায় চাপ দিলে মাখন দলা থেকে পানি বের হবে না, এগুলো বেশ নরম ও কোমল হয়। অবস্থায় মাখন থেকে ওয়াটার এন্ড ফ্যাট রূপে 16 থেকে 17 ভাগে পানি থাকে। এই হচ্ছে মোটামুটি আমার কাজ শেষ। ঘি উৎপাদন, এটা পরীক্ষা আসবে না। তারপরে তুমি সিম্পলি যেটা করতে পারো, এই মানে দেখে রাখতে পারো যে তাপ দিয়ে বা উম, মানে আলটিমেটলি মাখনকে তাপ দিলে ওটা ঘি উৎপন্ন হয়ে যায়। আচ্ছা, কাঁচা গাভীর দুধ, ক্রিম, মালাই, মাখন বাটার, তাপ দিয়ে ঘি। শেষ। আর তেমন কিছু নাই, মোটামুটি আমাদের পড়া শেষ। ও হ্যাঁ হ্যাঁ, দুধ সংরক্ষণ, এই যে হোল্ডার পদ্ধতি আর এসটি পদ্ধতি, এটা দেখে নিবা। এটা আমি আলাদা বলছি না, মোটামুটি শেষ। দুধ পর্যন্ত আমার পড়া থাকলো আজকে, আর বেশি পড়াবো না, তুমি নিজের মাথা ধরতেছে। এখান থেকে আর তোমাদের পড়াশোনা তেমন কিছু নাই, এমসিকিউ বাতিল, এই যে এইগুলো কিন্তু তোমরা পড়তে পারো। আমি কিন্তু তোমাদের এই টয়লেট্রিজ এর পরের অংশ পড়াবো। এটা সামান্য একটু পড়াতে পারি, মূল ফোকাস থাকবে আমার আহ তোমার হচ্ছে পরিষ্কারক, ওটা বেশি আসে। হ্যাঁ, এগুলা কি আসতে পারে না, এগুলো আসলে এমসিকিউ ছাড়া আসে না। আর পরীক্ষায় একবার আসছিল এই ট্যালকুম পাউডার আর হচ্ছে মেহেদি, এই দুটো পরীক্ষা আসছিল। সো একটু প্রশ্ন খাদ্য দেখবো কোন কোন প্রশ্ন পরীক্ষা আসে, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। যদি সবগুলো পড়তে হয় তাহলে খবর খারাপ আছে, কারণ এগুলো এত বেশি এখানে না তথ্য আছে যেগুলো আমার মনে রাখাও বেশ আমার জন্য tough। এবার তো মনে রাখতে পারিও না। তারপরে আমি দু একটা দেখে রাখবো যেগুলো হয়তো আমাদের পড়ার প্রয়োজন পড়ে, সেগুলো আমরা আগামী করবো। শনিবারে অর্গানিক পড়াবো। আর এই ক্লাসটা যদি পারি রোববার এবং আরেকবার নেওয়ার চেষ্টা করবো আমি। মানে ঈদের মধ্যে এই চ্যাপ্টার শেষ করে দিয়ে যাবো ইনশাল্লাহ, ঈদের আগে। আর পরে 5 যেটা থাকবে ওটা যদি হয় ঈদের পরে বা ছুটির মধ্যে বাসায় আমি ওটা শেষ করার চেষ্টা করবো। তো আগামী শনিবার অর্গানিক করবো, বাকিটা ঠিক আছে? বাকিটা তো থাকলো, নেক্সট ক্লাস আমরা বাকিগুলো করবো না। কোনো প্রশ্ন আছে? কোনো কোশ্চেন আছে নাকি? এনি কোশ্চেন? না স্যার। ঠিক আছে, তাহলে ভালো থেকো, আর একটু পড়াশোনা করো, নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তাহলে হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।